রুমের ভেতর ঢুকতেই খাদিজা চমকে উঠল। তার চোখ যেন কপালে উঠল। তার বেডরুমের ভেতরে হুইল চেয়ারের উপর এক মহিলা বসে আছে। এই মহিলা? ভাবতে ভাবতে খাদিজা বিছানার কাছে আসলো, হুইল চেয়ারের পাশে দাঁড়ালো, চোখ কুচকিয়ে বলল, আপনি কে? মহিলাটি হাঁ করে খাদিজার দিকে তাকিয়ে আছে। এই, আপনাকে কি জিজ্ঞাসা করলাম? আপনি কে? তারপরে কোনো কথার উত্তর দিচ্ছে না, একইভাবে হাঁ করে তাকিয়ে আছে। কি হলো, কানে কি কম শোনেন? এমন সময় বাসার মালিকের স্ত্রী শম্পা এসে বলল, তোমার ধারণা সত, কানে কম শুনতে পায় না, ঠিকভাবে কথা বলতে পারে না, দেখতে পাচ্ছ না হাঁটা চলাও করতে পারে না। সবই দেখতে পাচ্ছি, কিন্তু উনি কে সেটা তো বুঝতে পারছি না। উনি হলো আমার দুঃসম্পর্কের ফুপু, শহরে ডাক্তার দেখাতে এসেছিল, আমার বাসায় কদিন থাকবে, তাই তোমার রুমটাই নিয়ে আসলাম, তুমি কদিন স্টোর রুমে গিয়ে থেকো। খাদিজা মনে মনে ভীষণ বিরক্ত হয়ে গেল। মনে মনে বলল, খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এই আপদ আবার ঘরের ভেতরে নিয়ে এসেছে। খাদিজা, তুমি কিছু ভাবছো? না না, কিছু ভাবছি না। ঠিক আছে, থাকুক, তবে একটা কথা সাফ সাফ জানিয়ে দিচ্ছি, আমার পয় পরিষ্কার রুমটা যেন অপরিষ্কার না করে। বলেই হনহন করে রুম থেকে বের হয়ে গেল। শম্পা মুচকি হেসে তার ফুপুর দিকে তাকালো। খাদিজা কলিং বেলের শব্দে দরজা খুলতেই সাজ্জাদ বাসার ভেতরে প্রবেশ করলো। আপনার বাসায় মনে হয় চাকরি টাকরি করা হবে না। কেন, আজ আবার কি হয়েছে? আপনার স্ত্রী যা শুরু করেছে। কি করেছে? তার দুঃসম্পর্কের এক ফুপুকে বাসায় নিয়ে এসেছে। বাসায় নিয়ে এসেছে, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি যে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার রুমটাতে থাকি, সেই রুমটাই দখল করতে হবে কেন বলুন? এটা তো অন্যায় করেছে। তা তুমি কিছু বলনি? কি আর বলবো, আপনার ফুপু শাশুড়ি তো কানে কম শোনে, চোখে দেখে না, কথা বলতে পারে না, আবার হাঁটতেও পারে না, সেজন্য মানবিক দৃষ্টিতে ছাড় দিলাম আর কি। তোমার যদি মানবতা থাকে, তুমি যদি মানবিক হয়েই থাকো, তাহলে আমাকে এত কথা বলে লাভ কি? বলেই সাজ্জাদ বাসার ভেতরে প্রবেশ করলো। খাদিজা মনে মনে বলল, শালার এমন ভাদাইম্মা পুরুষ আমি জীবনেও দেখিনি। কত বাসার মালিক আমার সাথে লাইন মারতে চাইতো, আর এই শালা আমার এড়াইয়া চলে। কি ব্যাপার, আমাকে তো কিছু বললে না? তোমার নাকি ফুপু এসেছে, বিবিসির সংবাদ তোমার কাছে চলে গেছে তাই না? হ্যাঁ, খাদিজা তো বলল। তা তোমার কোন ফুপু? সে নাকি চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, আবার নাকি হাঁটতেও পারে না। আমার কোন ফুপু সেটা জেনে তোমার লাভ নেই, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। আগে তোমার ফুপুর সাথে দেখা করে আসি। সাজ্জাদ, আমি আগে যেটা বলছি সেটা করো। দুদিন ফুপু কারোর সাথে দেখা দিবে না, দুদিন পর তুমি আমার ফুপুর সাথে দেখা করতে পারবে। এখন ওয়াশরুমের দিকে যাও। ঠিক আছে, তুমি যা বলবে তাই। সাজ্জাদ হাসি মুখে ওয়াশরুমের দিকে চলে গেল। পরদিন সকালবেলা স্বামী স্ত্রী দুজনে অফিসের উদ্দেশ্যে বের হবে। শম্পা খাদিজাকে ডাক দিয়ে বলল, ফুপুর দিকে একটু খেয়াল রেখো, তার জন্য সব খাবার ফ্রিজে রেখে গেছি, সময় মতো একটু গরম করে দিও। ঠিক আছে, তাহলে এখন আমরা আসি। বলেই স্বামী স্ত্রী দুজন বাসা থেকে বের হয়ে গেল। খাদিজা রহস্যময় একটা হাসি দিয়ে মনে মনে বলল, আপনার ফুপুর অবস্থা আজকে আমি 12টা বাজাবো। আমার বিছানা থেকে সকালে আমি গন্ধ পেয়েছি, তাই তো আমি মানতে পারি না। বলেই তার রুমের দিকে চলে গেল। হুইল চেয়ারে বসে আছে শম্পার ফুপু। খাদিজা পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, কি সমস্যা? বলি, বিছানায় কি 1 নাম্বার করেছিস নাকি 2 নাম্বার? গন্ধ আসছে কেন? শম্পার ফুপু হা করে তাকিয়ে আছে। কিছু বলতে পারিস না তাই না? কিছু যদি বলতে না পারিস, তাহলে এই বাসায় কেন এসেছিস? কেন আমার রুমটা দখল করেছিস রে? তোকে তো এখন মারতে ইচ্ছা করছে, আর তোকে মেরে কি করব? তুই তো নড়তেও পারিস না, চড়তেও পারিস না। এমন সময় কলিং বেল বেজে উঠল। খাদিজা মুচকি হেসে বলল, আমার ডার্লিং এসেছে, ওকে নিয়ে এখন আমি প্রেম যমুনায় ডুব দিব। তুই থাক, তবে বিছানার কোনো ক্ষতি করবি না। মনে রাখিস, যদি এই রুমের ভেতর উল্টাপাল্টা কিছু করিস, তাহলে কিন্তু তোর 12টা আমি বাজাবো। বলে রুম থেকে বের হয়ে গেল। হুইল চেয়ারে বসে শম্পার ফুপু এখনো হা করে তাকিয়ে রইল। বাসার মেইন দরজার সামনে এসে দরজার হোল দিয়ে খাদিজা বাহিরে তাকিয়ে দেখল। ভীষণ খুশি হয়ে গেল। তারপর আস্তে আস্তে সিসি ক্যামেরার সুইচের সামনে এসে চাপ দিয়ে সিসি ক্যামেরাটা বন্ধ করে দিল। তারপর আস্তে করে দরজাটা খুলতেই খাদিজার প্রেমিক জহির হাসি মুখে বাসার ভেতরে প্রবেশ করলো। খাদিজা খুশি মনে জহিরকে জড়িয়ে ধরল। জহির বলল, জানেমান, চলো তাড়াতাড়ি বেডরুমে যাই। না না, বেডরুমে যাওয়া যাবে না, আজকে একটা ঝামেলা হয়ে গেছে। কিসের ঝামেলা? আরে ম্যাডামের একজন আত্মীয় এসেছে, 2-4 দিন থাকবে, ততদিন তুমি আমি ম্যাডামের রুমে যাব। তাহলে তো আরো ভালো হয়। চলো চলো, সময় খরচ না করে সময়ের সদ্ব্যবহার করি। বলেই দুজন হাসতে হাসতে সাজ্জাদ ও শম্পার রুমের দিকে চলে গেল। রুমের ভেতর ঢুকেই দরজা বন্ধ করে দিয়ে আবার একজন আর একজনকে জড়িয়ে ধরল। খাদিজা বলল, প্যাকেট নিয়ে এসেছো? জহির জিওবাই কামড় দিয়ে বলল, হায় আল্লাহ, ভুল হয়ে গেছে, প্যাকেট নিয়ে আসি। আমি জানতাম তুমি ভুল করবে, সেজন্যই তো আমি প্যাকেট এনে রেখেছি। তাহলে তো আর কোনো চিন্তা নেই, আমি আছি বলেই তো তোমার চিন্তা নেই। প্রতিদিন সবার চোখ ফাঁকি দিয়ে তোমার কামনা বাসনা পূরণ করি। জানি না শেষ পর্যন্ত তুমি আমাকে বিয়ে করবে কিনা। আরে করব করব, তোমাকেই আমি বিয়ে করব। এখন যাও, তাড়াতাড়ি গিয়ে প্যাকেটটা নিয়ে এসো। তর সইছে না বুঝি, বিছানার উপর বসো, আমি এক্ষুনি প্যাকেট নিয়ে আসছি। বলেই দরজা ধরে টান দিতে খাদিজা চমকে উঠল। সে বুঝতে পারল বাহির থেকে যেন দরজা আটকে দিয়েছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, জহির, সর্বনাশ হয়ে গেছে, কে জানি দরজা আটকে দিয়েছে। কি বলো, কে দরজা আটকাবে? জহিরও দরজা ধরে অনেক টানাটানি করতে লাগলো, কিন্তু দরজা খুলছে না। দুজনেই ভয়ে আতঙ্কে একজন আরেকজনের দিকে তাকিয়ে হাই হুতোষ করতে লাগলো। জহির বলল, এখন কি হবে? ধরা খেয়ে গেলে তো সর্বনাশ। তুমি তোমার চিন্তা করছো, আমার চিন্তা কে করবে? তোমার কিছুই হবে না, আমার মালিক জানলে আমাকে পিটিয়ে লম্বা করে ফেলবে। ভয়ে একজন আরেকজনের সাথে বকবক করতে লাগলো। এমন সময় দরজাটা খুলে গেল। জহির তাড়াহুড়ো করে দরজা
দরজা খুলে বাইরে বের হতেই শম্পার ফুপু জহিরের মাথায় পিস্তল তাক করল। এমন সময় খাদিজা বের হয়ে এসে জহিরের মাথায় পিস্তল দেখে চমকে উঠল। তার চোখ বড় বড় হয়ে গেল। শম্পার ফুপু তখন মুচকি মুচকি হাসছে। খাদিজা কাঁপা কাঁপা গলায় বলল, আপনি সোজা হয়ে দাঁড়ালেন কিভাবে? তোদের দুজনকে একসাথে ধরার জন্যই সোজা হয়ে দাঁড়িয়েছি। আপনি কানেও শুনতে পান, কথাও বলতে পারেন, আমি ভালো পিস্তলও চালাতে পারি। এখন চল, ড্রয়িং রুমে চল, তোদের দুজনকে বেঁধে রেখে আমাকে আবার কাজীকে ফোন দিতে হবে। জহির ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কাজী কেন? কারণ তোর সাথে খাদিজার বিয়ে পড়িয়ে দিব। না না, আমি বিয়ে করতে পারবো না। তুই বিয়ে করতে পারবি না। তাহলে তুই এতদিন ওর সাথে ঘুমিয়েছিস কেন? ঘুমোনো আর বিয়ে করা কি এক জিনিস নাকি? শালার পুত, তোরে আজকে শিখাবো কোনটা এক জিনিস আর কোনটা এক জিনিস না। চল ড্রয়িং রুমে চল। বলি ধাক্কা দিয়ে জহিরকে আর খাদিজাকে ড্রয়িং রুমের ভেতরে নিয়ে আসলো। এমন সময় বাসার ভেতর প্রবেশ করলো শম্পা ও সাজ্জাদ। সাজ্জাদ সালাম দিয়ে বলল, আরে ফুপু, আপনি আমাদের বাসায় কখন আসলেন? আর ওর মাথায় পিস্তল কেন ধরেছেন? শম্পা বলল, মমতাজ ফুপু গতকাল আমাদের বাসায় এসেছে, আর এই বদমাশকে হাতে নাতে ধরেছে বলেই মাথায় পিস্তল তাক করে রেখেছে। আর আমি অফিসের কাজ বাদ দিয়ে চলে এসেছি। আমি তো তোমার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারলাম না। বুঝতে চাও? তাহলে শোনো। আমি কয়েকদিন যাবৎ লক্ষ্য করলাম আমরা অফিসে গেলে বাসার সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকে। আমার মনের মধ্যে কেমন জানি একটা সন্দেহ হলো, কিন্তু তারপরও খাদিজার কাছে আমি কিছু জিজ্ঞাসা করিনি। রাতের বেলা খাদিজা বালিশের পাশে ছুরি নিয়ে ঘুমোয়। কয়েকদিন আগে আমি লেবু কাটবো ছুরি খুঁজছিলাম, তাই ছুরির জন্য ওর রুমের ভেতরে প্রবেশ করলাম। তারপর ওর বিছানার কাছে এসে বালিশের আশেপাশে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও ছুরি পাচ্ছি না। বিছানার উপর থেকে বালিশটা তুলতেই আমার চোখ যেন কপালে উঠল। বালিশের নিচে একটা প্রোটেকশনের প্যাকেট। আমি তো অবাক। খাদিজা অবিবাহিতা মেয়ে, তাহলে ওর বালিশের নিচে এই প্যাকেট আসবে কি করে? প্যাকেটটা হাতে নিয়ে মনে মনে ভাবলাম, ওর কাছে আমি কি জিজ্ঞাসা করব এই প্যাকেট কোথায় পেয়েছে? জানতে চাইলেও আমাকে ৯/৬ বুঝিয়ে দেবে। তাই আমাকে প্যাকেটের রহস্য বের করতে আমার বুদ্ধিমান ফুপুর শরণাপন্ন হতে হবে। প্যাকেটটা আবার বালিশের নিচে রেখে ছুটে গেলাম ফুপুর বাসায়। কি বলছিস? তোর কি কাউকে সন্দেহ হয়? না, আমার কাউকে সন্দেহ হয় না। জামাইয়ের চরিত্র কেমন? অসম্ভব ভালো। জামাই আবার রাতের বেলায় ওর কাছে যায় না তো? তুমি এসব কি বলছো ফুপু? তোমার জামাইয়ের রুচি এতটা নিচে নামেনি। মামুনি, পুরুষ মানুষ বোঝা বড় দায়। আমি বুঝলাম বোঝা দায়, কিন্তু এখন কি করব সেটা বলো। কি করে বুঝতে পারবো এই প্যাকেট কে এনেছে? তোরা বাসা থেকে গেলেই সমস্যা হয়, তাই তো? আমার মনে হয় তাই। তাহলে একটা কাজ কর, আমি ছদ্মবেশ ধারণ করে তোদের বাসায় কদিন থাকতে পারি। বুদ্ধিটা খারাপ না, কিন্তু কিসের ছদ্মবেশ ধারণ করবে? সেটা যখন ধারণ করব তখন দেখতে পাবি। এবার ব্যাপারটা বুঝতে পারছো আমি ফুপুর সাথে তোমাকে দেখা কেন করতে দেইনি? এবার আমি বুঝতে পেরেছি। জহির, সত্যি করে বলো, তুমি কি খাদিজাকে ভালোবাসো? না, আমি ওকে ভালোবাসি না। খাদিজা উত্তেজিত হয়ে বলল, অমানুষের বাচ্চা, তোর নামে আমি নারী নির্যাতনের মামলা করব। তুই এতদিন আমাকে ভোগ করে এখন বলছিস তুই আমাকে ভালোবাসিস না? তাহলে খাদিজা, তুমি ওকে ভালোবাসো? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। তাই তোর কথা মতো লুকিয়ে লুকিয়ে ওকে এই বাসায় নিয়ে আসতাম, সিসি ক্যামেরা বন্ধ করে রাখতাম, কিন্তু বুঝতে পারিনি আজকে ধরা খেয়ে যাব। আর ধরা খেয়ে ভালোই হয়েছে। আপনারা দয়া করে আমাদের বিয়েটা পড়িয়ে দিন। জহির কান্না করতে করতে বলল, আমি কোনোদিন ওকে বিয়ে করতে পারবো না। এবার মমতাজ ফুপু জহিরের গালে কষে চড় বসিয়ে বলল, তুই বিয়ে করবি, তোর দাদাই বিয়ে করবে। জামাই, কাজীকে খবর দাও। জহির অনুনয় বিনয় করে সবার কাছে ক্ষমা চাইতে লাগলো। তাকে মুক্ত করে দেওয়ার জন্য অনুনয় বিনয় করতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, এই প্রবাদটাই সত্য হলো, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আপনাদের কি মনে হয় জহির খাদিজাকে বিয়ে করবে? আসলে জহির একটা ঠকবাজ, তাই তো বিয়ে করতে চাইছে না। কিন্তু আজকে ফাঁদে পড়ে সে কুপোকাত হয়ে গেল। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু। ধন্যবাদ।